সবাই আসবে, সবাই। আহ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম কুদ্দুস মুবিন, ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কর্মরত আছি। আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম প্লাট মাদ্রাসা পাঠশালাতে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে আসলে আপনাদের সাথে আমার প্রথম সেশন। এই সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কি আছে কোনো কিছু মূলত পড়ানো নয় বা শেখানো নয়। মূল উদ্দেশ্য হচ্ছে সিলেবাস নিয়ে একটু আলোচনা করা। আমি সিলেবাসের দিকে একটু ফোকাস করব। আহ, আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হয় পরীক্ষাটা দু ধাপে হয়, একটা হচ্ছে স্কুল বা মাদ্রাসা সহকারী শিক্ষকদের জন্য, আরেকটা হচ্ছে কলেজ বা আলিম লেভেল ফাজিল লেভেল মাদ্রাসার জন্য প্রভাষক বা লেকচারার পর্যায়ের, তাই না? প্রব- প্রভাষক হচ্ছে, হ্যাঁ, প্রভাষক আর লেকচারার একই। হাই স্কুল, কলেজ আর হচ্ছে মাদ্রাসা একই। আর সহকারী আর হচ্ছে মৌলবী, এটা একটা গ্রুপ আর কি। আচ্ছা। আহ, মানে সহকারী শিক্ষকদের জন্য স্কুল লেভেল হোক জি, মাদ্রাসা লেভেল একই সিলেবাস। একই একই। আচ্ছা, তাহলে আমরা সিলেবাসটা যদি একটু এক্সপ্লোর করি, তাহলে আমরা দেখতে পাই প্রথম দিকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আছে। আহ, এরপর হচ্ছে ট্রান্সলেশন আছে, বেঙ্গলি টু ইংলিশ। তারপর আছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এরপর আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এরপর আরেকটা টপিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, synonyms and antonyms, idioms and phrases। মূলত এই বিষয়গুলো ফোকাস করা হয় আপনাদের সিলেবাসে, কিন্তু এভাবে স্পেসিফিক ভাবে তো এভাবে আসে না। এমন কিছু বিষয় আছে, যেমন ধরেন পার্টস অফ স্পিচ এর বিষয়গুলো আছে, তাহলে এটা হচ্ছে অনেক ইলাবোরেট এবং ডিটেলস বিষয়, ডিটেলস টপিক। সুতরাং ওই টপিক্স এর অনেক কিছুই কি হয়তো ভিতরের কোনো কিছু আপনাদের কাছে পরীক্ষার কোয়েশ্চেনে দিতে পারে। তো সুতরাং স্পেসিফিক ভাবে যদি আমরা শুধু পার্টস অফ স্পিচ যে 8 প্রকার ওগুলোর উপর ফোকাস করি, তাহলে হয়তো অনেক কিছু মিস যেতে পারে। এরপর যদি কলেজ লেভেলের দিকে যদি আমরা সিলেবাসটা ফোকাস করি, সেটা হচ্ছে এরর্স ইন কম্পিটিশন, সেন্টেন্স কারেকশন। তারপর হচ্ছে ইউজ অফ আর্টিকেলস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, পার্টস অফ স্পিচ। বিশেষ করে হচ্ছে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সাধারণত পার্টস অফ স্পিচ গুলো পজিশনের উপর ভিত্তি করে কি হয়, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজড হয়। তো সুতরাং ওই বিষয়টাও আমরা এখানে ফোকাস করব। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আফটার দেন রাইট ফর্ম অফ ভার্বস, synonyms and antonyms, idioms and phrase, translation from Bengali to English। আহ, আমরা যদি আহ, এক কথায় বলি, সেটা হচ্ছে স্কুল এবং কলেজের পর্যায়ের যে প্রিলির জন্য যে সিলেবাসটা, এটা এক ধরনের সেমই। এখানে ডিফারেন্স খুব বেশি নাই। আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আপনাদেরকে কলেজ এবং স্কুল
পর্যায়ের সিলেবাসটা একটু দেখালাম। আমরা যদি এখন স্কুল পর্যায়ের সিলেবাসটা যদি আবার একটু এক্সপ্লোর করি, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এরপর দেখতে পাচ্ছি হচ্ছে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। তাহলে ট্রান্সলেশন যেটা বেঙ্গলি টু ইংলিশ, সেটা হয়তো আমরা যে হারে ভাবে ট্রান্সলেশন করি সেভাবে হয়তো আসে না, এটা হচ্ছে কি ছোট ছোট সেন্টেন্স আকারে আসে। এগুলো হচ্ছে মূলত প্র্যাকটিসের বিষয়। এরপর হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা সাধারণত আহ, যে টিচিং স্টাইলটা ফলো করি বা আমরা যেভাবে শিখে আসছি, আমাদের যে লার্নিং প্রসেসটা ছিল হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড বলা হয়, যেটাকে আমরা মূলত প্রথমে ডেফিনেশন শিখছি, এরপর হচ্ছে চেনার উপায় শিখছি, তারপর হচ্ছে মুখস্থ করেছি, এরপর প্র্যাকটিস করেছি, এভাবেই। কিন্তু আহ, বিশ্বে এখন টিচিং স্টাইলে আর একটু বিভিন্ন ধরনের কি লার্নিং থিওরি ইভলভ হয়েছে। এর মধ্যে গ্রামার টিচিং এর একটা প্রসেস আছে, সেটাকে বলা হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, যেটা মুখস্থ না করি একটু ডিফারেন্টলি শেখানোর চেষ্টা করা হয়। আমিও সেভাবে চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আমরা সাধারণত রুলস গুলো মুখস্থ করি, তাই না? আহ, কেউ যদি একটু রেসপন্ড করতেন আমার জন্য সুবিধা হইতো। জি স্যার। জি স্যার, জি। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে মূলত কি করি? গ্রামাটিক্যাল রুলস গুলো মুখস্থ করি, তাই না? জি স্যার। জি তাহলে আমরা যেটার কথা বলছি, আমি যে অ্যাপ্রোচটা ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি আপনাদের সামনে, স্যার। আহ, সেটাকে বলা হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ওই ইন্ডাকটিভ অ্যাপ্রোচে আমরা আসলে মূলত রাইট ফর্ম ভার্বসটাকে প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে কি আপনাদের আয়ত্তে নিয়ে আসবো, যাতে আমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো মুখস্থ করতে না হয়। যেমন জি স্যার। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের কি দেখি, কন্টেন্ট ক্রিয়েটর দেখি ইংলিশে ভালো কথাবার্তা বলেন, তাহলে তারা কি গ্রামার শিখে মূলত এগুলো বলে? জি না, না স্যার। প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিসের উপর। যেমন আমাদের মায়ের ভাষাটা হচ্ছে কি বাংলা, তাহলে আমরা বাংলা ভাষাটা কিভাবে রপ্ত জি করেছি? বাস। বাংলা ভাষাটা কি আমরা শুনে শুনে জি রপ্ত করেছি, আয়ত্ত করেছি, না গ্রামার শিখে আয়ত্ত করেছি? শুনে শুনে শুনে। শুনে। শুনে শুনে আয়ত্ত করেছি। তাহলে অনুরূপভাবে ইংরেজিটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে না নিয়ে যদি ভাষা হিসেবে নিতাম, তাহলে আমরা কিভাবে আয়ত্ত করতাম? শুনে শুনেই। সহজে আয়ত্ত হ্যাঁ, করতে পারতাম। আমরা এখন বাংলাদেশে জন্মগ্রহণ করছি, সে কারণে আমরা বাংলা ভাষা শুনেছি আমাদের চারপাশে পরিবেশ হতে, সে কারণে আমরা বাংলা ভাষাটা রপ্ত করেছি। এখন আমি আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে কি করতাম, জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের সারাউন্ডিং বা এনভায়রনমেন্টে কি ছিল, কি থাকতো? ইংলিশ। ইংলিশে ইংলিশ থাকতাম। ভাষাটা আমরা শুনতাম। তাহলে তখন কি আমরা ইংরেজি ভাষায় কথা বলতাম না? জি অবশ্যই। জি স্যার। তাহলে আমরাও এখানে চেষ্টা করব হচ্ছে ইংরেজি ভাষাটাকে ভাষা হিসেবে ট্রিট করে কিভাবে সহজ উপায়ে গ্রামারটা শেখানো যায়। আমরা জি বাংলা স্যার। বাংলা ভাষায় যেমন গ্রামার আচ্ছা। শিখি, ব্যাকরণ শিখে বাংলা ভাষায় কথাবার্তা বলে নিয়ে বাংলা ভাষায় লিখে নিই, বিভিন্ন কনটেক্সট থেকে বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার গুলো শিখে নিয়েছি। অনুরূপভাবে আমরাও চেষ্টা করব এখানে, সেটা হচ্ছে কি গ্রামারটাকে মুখস্থ না করিয়ে কিভাবে আপনাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে সহজ ভাবে। রপ্ত করিয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা একটা গ্রামাটিক্যাল টপিক। সুতরাং হ্যাঁ, এই বিষয়গুলো মূলত আমি সর্বোচ্চ চেষ্টা করব, সেটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বা আগে হচ্ছে এক্সাম্পল প্রেজেন্টেশন, দেন আপনাদেরকে প্র্যাকটিস এঙ্গেজ করা, তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে রুলস, যা গ্রামাটিক্যাল রুল যেগুলো আছে সেগুলো ইলিসাইট করা, এবং ইলিসাইটেশনের মাধ্যমে আমি চেষ্টা করব গ্রামারটা কিভাবে মুখস্থ না করিয়ে মূলত রপ্ত করা যায়। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সিনোনিমস অ্যান্টোনিমস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয়, এগুলো আমাদেরকে কি করতে হয়, মুখস্থ করতে হয়। তারপর আমরা যদি প্রতিশব্দ। হ্যাঁ, কথা বলছি এগুলো না।
এগুলো যদি আমরা প্র্যাকটিস করতেই থাকি তাহলে দেখা যাবে একসময় কি আমাদের আয়ত্তে চলে আসছে, আমাদের কন্ট্রোলে চলে আসছে। তো সুতরাং সিনোনিমস অ্যান্টোনিমস এর বেলায় যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি করা, প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে করতে আমাদের কন্ট্রোলে নিয়ে আসে। এরপর হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজ। এখানেও কি মূল বিষয়গুলো হচ্ছে কি করা, প্র্যাকটিস করা। সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে দুটো বিষয় ফোকাস করতে হয়, একটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস, তারপর হচ্ছে মুখস্থ করা। এখানে আমরা মুখস্থ কথাটা একদম বাদ দিতে পারবো না, কিন্তু আমরা যদি বলি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, এই সব টপিকের উপর যদি ফোকাস করি তখন আমি ওখানে বলতে পারবো সেটাকে কি মুখস্থ না করিয়েও কি প্র্যাকটিসের মাধ্যমে শেখা যায়। কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে আসলে মুখস্থ না করে একেবারে প্র্যাকটিসের মাধ্যমে শেখা যায়, এটা বলাটা হচ্ছে কি অনুচিত, একটু ডিফিকাল্ট বিষয়। কলেজ লেভেলের ক্ষেত্রে এরর্স ইন কম্পোজিশন যেটা আছে, সেন্টেন্স কারেকশন, এটা একটু হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স আমরা সাধারণত যে রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে যে কারেকশনটা দেখি, এখানে একটু হচ্ছে ডিফারেন্ট। এখানে অনেক বড় একটা সেন্টেন্স থাকে, ওখানে কি করতে হয়, কারেকশন গুলো করতে হয়, সে কারণে এ লিটল বিট টাফ। তারপরেও আমরা কি প্র্যাকটিসের মাধ্যমে ইনডাক্টিভ অ্যাপ্রোচ ফলো করে মূলত এগুলো যদি শেখানোর চেষ্টা করি, বা আপনারা শেখার চেষ্টা করেন তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে ইউজেস অফ আর্টিকেলস। ইউজেস অফ আর্টিকেল কোথায়ও আছে, স্কুল পর্যায়েও আছে, কলেজ লেভেলেও আছে। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে হচ্ছে এক একটা ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ড গুলো পজিশনের উপর, কোন একটা সেন্টেন্সের অবস্থানের উপর মূলত কি করে, এর পার্টস অফ স্পিচ কোন প্রকারের হবে সেটা অনেকটা নির্ভর করে। তো সেই বিষয়টা আমরা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে রপ্ত করে নিব। এগুলো হচ্ছে আহ মুখস্থর কোনো বিষয় নয়। যেমন আপনি আহ, যেমন মোহাম্মদ রাসেল ইসলাম স্যার, মোহাম্মদ রাসেল ইসলাম স্যার ইজ ডুইং গুড। তাহলে এখানে এক ধরনের মোহাম্মদ রাসেল ইসলাম নামে এক ধরনের অবস্থান, রাসেল ইসলাম এই কথাটা, ওয়ার্ডটার এই নামটার পজিশন একটা সেন্টেন্সে এক ধরনের। মোহাম্মদ রাসেল ইসলাম লিভস ইন আওয়ার ভিলেজ। এই মোহাম্মদ রাসেল ইসলাম লিভস ইন আওয়ার ভিলেজ, তাহলে জৈনিক বা একজন রাসেল ইসলাম নামে কেউ আমাদের গ্রামে বাস করে। তাহলে ওখানকার মোহাম্মদ রাসেল ইসলামের পজিশনটা কিন্তু ডিফারেন্ট। তো সুতরাং কোন ওয়ার্ডের অবস্থানের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ নির্ভর করে। আমরা একেবারে শুরুতে বলে দিতে পারবো না যে এটা হচ্ছে কি, কোন একটা নাম দেখলে বলে দেওয়া যাবে না এটা হচ্ছে কি নাউন। হ্যাঁ, আবার নাউনের মধ্যে বিভিন্ন ধরনের আরো 5 প্রকার আছে, তাহলে এটা কোন ধরনের, ওই কোন প্রকারের নাউন সেটার উপর নির্ভর করবে। সেটা মূলত নির্ভর করে কিসের উপর, পজিশনের উপর। পজিশনের উপর। এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কি দেখেন তো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার মানে কিছু প্রিপোজিশন কিছু ওয়ার্ডের সাথে একদম ফিক্সড। তাহলে এখানে কি মুখস্থ না করে কোনো উপায় আছে? আচ্ছা। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো, কিছু কিছু বিষয় আছে আমাদেরকে মুখস্থ করতে হবে। তবে এই মুখস্থের বিষয়টা আমরা যদি যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের কি কন্ট্রোলে চলে আসবে। তখন আমরা একেবারে মুখস্থ করছি সেটা মনে হবে না। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে বলছি, আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাদেরকে মূলত শেখানো হয়েছে হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড পদ্ধতিতে। মানে আগে গ্রামাটিকের রুলস গুলো প্রেজেন্ট করা হয়েছে, তারপর গ্রামাটিক রুলস গুলো আমরা মুখস্থ করছি, মুখস্থ করানোর পরে আমরা প্র্যাকটিস করছি। কিন্তু আমি এখানে নতুন একটু ডিফারেন্টলি ট্রাই করব, সেটা হচ্ছে কি আমি সরাসরি আপনাদেরকে শুরুতে গ্রামাটিক্যাল রুলসটা না দিয়ে বিভিন্ন এক্সাম্পল দিব।
এক্সাম্পল গুলো আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মনে যখন একটা ধারণা হয়ে যাবে, তাহলে সেটা থেকে আমরা ধরে নিব হচ্ছে ওটাই গ্রামাটিক্যাল রুলস। আপনার প্র্যাকটিস করতে করতে যে বিষয়টা আপনার মনে ধারণা হয়ে যাবে, তাহলে ওটাই হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। ওই বিষয়টাকে বলি আমরা ইলিসিটেশন, মানে গ্রামাটিক্যাল রুলসটা ইলিসিট করে নিয়ে আসা। এরপর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এর ক্ষেত্রে কি অন্য কোনো ওয়ে আছে মুখস্থ না করে? না স্যার, আমাদের জানা মতে মুখস্থ করে কিছু প্র্যাকটিস করলে তাইলে সেইভাবে ভালো। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করব, মুখস্থ করব, প্র্যাকটিস করব, মূলত এই দুটো ওয়ে ছাড়া আর কোনো ওয়ে আসলে আমার জানা নেই। এটা মুখস্থ তার পার্টি স্যার। গুলা কি এটা এগুলার মাঝেই আছে? বুঝতে পারিনি। ভয়েস ন্যারেশন কি এগুলার মাঝেই আছে? ভয়েস ন্যারেশন বলতে আমরা মূলত এই যে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলোর মধ্যেই চলে আসে। জি জি। এরপর হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজেস আছে, তারপর ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ আছে। তাহলে এগুলো দুটো বিষয় মূলত কি, ইডিয়ামস এন্ড ফ্রেজ কি মুখস্থের বিষয় এবং প্র্যাকটিসের বিষয়। তবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এটা পুরোটাই হচ্ছে কি প্র্যাকটিস এবং ওয়ার্ড স্টকের উপর নির্ভর করবে। আপনার ওয়ার্ড স্টক যত বেশি হবে, আপনার ভোকাবুলারি রিসোর্স যত বেশি হবে, তাহলে আপনার ট্রান্সলেশন আপনি তত বেশি অ্যাক্টিভ থাকবেন, তত বেশি আপনার ট্রান্সলেশন করার ক্ষমতাটা তত বেশি বেড়ে যাবে। জহির ভাই নামে একজন এইমাত্র পার্টিসিপেট করছেন, দয়া করে আপনাকে রিকোয়েস্ট করবো একটু মিউট থাকুন। আচ্ছা, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে গ্রামার টিচিং অ্যাপ্রোচ এর ক্ষেত্রে নতুন ওয়েতে আমরা আপনাদেরকে গ্রামারটা প্রেজেন্ট করতে চাই, সেটাকে বলা হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এই ইন্ডাকটিভ শব্দের সাথে কি আপনারা পরিচিত আছেন? না স্যার, আমি ব্যক্তিগতভাবে নাই। আহ, আমরা সাধারণত গ্রামারটা কিভাবে শিখে অভ্যস্ত? আমার তো ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা শিখে অভ্যস্ত আর কি। নিয়ম মুখস্থ করছি। সেটা যদি একটু ডিটেলস বলতেন, মানে ব্যাকরণের নিয়ম অনুযায়ী মানে সেই জিনিসটা কি আসলে? আমি ব্যাকরণের নিয়ম বলতে হচ্ছে একটু যে আমি একটু আগে বলেছি, আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে বলতে পারার কথা। আমরা সাধারণত গ্রামারটা এভাবে শিখতে অভ্যস্ত, সেটা হচ্ছে যেমন আমাদেরকে প্রথমে ডেফিনেশন শেখানো হয়। যেমন ধরেন আমরা আর্টিকেল শিখেছিলাম, তাহলে আর্টিকেল কাকে বলে শিখছি, আর্টিকেল কত প্রকারও শিখছি। এরপর হচ্ছে আহ এখন ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এগুলো ছিল, তাহলে ওগুলো কত প্রকার ও কি কি, সরি ওগুলোর ডেফিনেশন কি, ওগুলোর ডেফিনেশন কি, সেটাও আমরা মূলত কি শিখেছি। শিখেছি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন তো, যেমন ধরেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়তেছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন শিখছি। তারপর হচ্ছে সেনার উপায় শিখছি, তারপর হচ্ছে গঠন প্রণালী শিখছি। এরপর হচ্ছে প্র্যাকটিস করছি উদাহরণের মাধ্যমে। তাহলে এই যে প্রথম দিকে কি ডেফিনেশন শিখা, সেনার উপায় শিখা, তারপর হচ্ছে স্ট্রাকচার শিখা, এগুলো কি আমাদের জীবনে খুব বেশি কাজে লাগছে? না আমরা প্র্যাকটিসের মাধ্যমে মূলত কি শিখছি? প্র্যাকটিসের মাধ্যমে বেশি শিখছি। প্র্যাকটিসের মাধ্যমে শিখছি না? তাহলে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে, জি জি। ইন্ডাকটিভ অ্যাপ্রোচটা হচ্ছে এমন একটা গ্রামার শেখার এমন একটা প্রক্রিয়া বা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা প্রথমে এক্সাম্পল গুলো প্রেজেন্ট করব। আপনার সামনে আমরা অনেকগুলো এক্সাম্পল প্রেজেন্ট করব, ওই এক্সাম্পল গুলো আপনি বারবার পড়বেন, পড়ার পরে আপনি বারবার প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস করার পরে আপনার মনে যে একটা ধারণা হবে, ওই ধারণাটাকে বলা হয় কি, ওই যে ধারণাটাই হচ্ছে মূলত গ্রামাটিক্যাল রুল। তাহলে সেটা যখন আপনি স্ট্রাকচার আকারে লিখতে পারবেন প্র্যাকটিস থেকে, তাহলে ওটা গ্রামাটিক্যাল একটা রুল, এবং ওই প্রসেসটাকে আমরা বলি ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। জি আশা করি বুঝতে পেরেছেন। জি জি, ইনশাল্লাহ উদাহরণের মাধ্যমে হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব, জানবো, তখন হচ্ছে গ্রামাটিক্যালের হচ্ছে ভাবে শিখতে পারবো। হ্যাঁ, ইউ আর টোটালি রাইট। ইন্ডাকটিভ অ্যাপ্রোচটাকে যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে প্রথমে হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে কি প্রেজেন্ট করা, এক্সাম্পল গুলো প্রেজেন্ট করা। এরপর হয় প্র্যাকটিস। তারপর আমরা আবারও প্র্যাকটিস রাখছি, কারণ আমরা চাচ্ছি আপনাদেরকে বারবার প্র্যাকটিস করাতে। এরপর বলছে হচ্ছে কি ইলিসাইটেশন। ইলিসাইটেশন মানে হচ্ছে এখানে রুল গুলো কি নিয়ে আসা, বের করে নিয়ে আসা প্র্যাকটিস থেকে, রুলস, গ্রামাটিক্যাল রুল গুলো বের করে নিয়ে আসা। এবং সেটা এখানে আমরা সেটাকে বলছি হচ্ছে ফর্ম আর স্ট্রাকচার। মানে আপনি যে স্ট্রাকচার বা ফর্মটা এতক্ষণ প্র্যাকটিস করলেন, সেটা যখন আপনি লিখতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে, তখন আমরা বলে নিচ্ছি আপনি রুলসটা আয়ত্ত করে নিয়েছেন। হ্যাঁ, আপনাদের কি গঠন এখানে কোনো সম্পর্কেও জিজ্ঞাসা জানা আছে? হচ্ছে। এখানে কি কোনো জি বিষয় না জানার স্যার। আছে? প্রেজেন্টেশন বলতে হচ্ছে আমরা যে বিভিন্ন টপিকস যেভাবে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করি, আপনারা সেভাবে উপস্থাপন করাবেন, তারপরে আমাদের প্র্যাকটিস করাবেন, দেন হচ্ছে তারপরে প্র্যাকটিস করাবেন, তারপর হচ্ছে ইলিসিয়েশন ফর্ম স্ট্রাকচার, তারপর স্ট্রাকচার আকারে বুঝিয়ে ইলিসাইটেশন, দিবেন, এরকম না? ইলিসাইটেশন, ইলিসাইটেশন হচ্ছে ইলিসিয়েশন, এটা যদি আমি ইলিসিয়েশন। একটু অন্যভাবে বলি হচ্ছে টু ব্রিং আউট, টু ড্র আউট সামথিং ফ্রম আদার্স। তাহলে আপনাদের মধ্য থেকে কোনো কিছু কি নিয়ে আসা, বের করে নিয়ে আসা। তাহলে আপনি যখন একটা বিষয় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে না ওই টপিক সম্পর্কে। একটা সেন্টেন্স সেন্টেন্স যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, জি তাহলে ওই স্যার, সেন্টেন্স পরে থেকে নিজে আপনার মনে একটা একটা ধারণা গঠন হয়ে হিসেবে যাবে। তৈরি করে নেওয়া যাবে। হ্যাঁ, ওই ধারণাটাই হচ্ছে মূলত গ্রামাটিক্যাল রুল। ওটাকে আমরা বলছি হচ্ছে কি ইলিসিটেশন। ইলিসিয়েশন মানে হচ্ছে বাস্তব জিনিস কাজ দিয়ে সেটা হচ্ছে উপকরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। উপকরণের মাধ্যমে বলবো না, আমরা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আপনার মনে যে একটা ধারণা সৃষ্টি হবে, প্র্যাকটিস করতে করতে একটা ধারণা সৃষ্টি হবে, ওই ধারণাটাই হচ্ছে মূলত কি গ্রামাটিক্যাল রুল। জি স্যার, ইনশাল্লাহ। যেমন আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আহ আচ্ছা, যে কোনো একজন স্যার যদি পড়তেন তাহলে আমার জন্য সুবিধা হইতো, অথবা কোনো ম্যাডাম যদি পড়েন। হ্যাঁ, একজন 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 পড়ুন। জি স্যার, কে পড়বে? আমি পড়বো। হ্যাঁ, একজন পড়ুন। আব্দুল করিম ওয়াজ বরন ইন আহ মোহাম্মদ রাসেল ইসলাম, ঢাকা, রাসেল ইসলাম, আপনার আসলে but his ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না, আপনার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না, অন্য কেউ পড়ুন। dreams স্যার, আমি পড়ছি। জি, পড়ুন। Abdul Karim was born in Dhaka, but his dreams often drifted beyond the city. One winter morning, he sat by the bank of the Padma, reading Rabindranath's poetry and thinking about the beauty of life. His uncle, a traveler, often told him stories about Rome and distant Africa.
filling his mind with wonder. As the new year approached, Abdul Karim made a promise to himself. For his roots would always be in Bangladesh. One day he would travel the world carrying with him the wisdom of Rabindranath, the spirit of Padma, and the love of the homeland. আহ আচ্ছা, আমি একটু যদি পড়ি, আমরা আব্দুল করিম ওয়াজ born in Dhaka, but his dreams often drifted beyond the city. One winter morning, he sat by the banks of the Podda, reading Rabindranath's poetry and thinking about the beauty of his life. His uncle, a traveler, often told him stories about Rome and distant Africa, filling his mind with wonder. As the new year approached, Abdul Karim made a promise to himself. Though his roots would always be in Bangladesh, one day he would travel the world, carrying with him the wisdom of Rabindranath and the spirit of the Padma, spirit of the Padda, and the love of his homeland. আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের প্রেজেন্ট এক্সাম্পল কি করা, প্রেজেন্ট করা। আমরা আপনাদের সামনে এক ধরনের এক্সাম্পল প্রেজেন্ট করেছি, তাহলে সেটা কনটেক্সট আকারে আছে। এটা একটা শর্ট স্টোরি কিনা? জি স্যার, এটা স্টোরি, ছোট হ্যাঁ, স্টোরি। তাহলে এখানে দেখেন তো, আপনার কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন না? বোল্ড এবং কি আন্ডারলাইন করা। জি স্যার। জি স্যার। এই আন্ডারলাইন করা, বোল্ড করা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি এক্সাম্পল প্রেজেন্টেশন। আমরা আপনাদের সামনে কিছু এক্সাম্পল প্রেজেন্ট করছি। এখন যে যে ওয়ার্ড গুলো বোল্ড করা আছে, আমরা সেগুলো মূলত একটু কি করব, এক্সপ্লোর করব। যেমন এখানে আছেন আব্দুল করিম অর করিম, এখানে কি হাইলাইটেড আছে কিনা, বোল্ড করা জি আছে কিনা? জি স্যার। জি স্যার আছে। অনুরূপ ভাবে বর্ন ইন ঢাকা, জি জি, করিম। বর্ন ইন ঢাকা, ঢাকাতে কি ঢাকা। আছে, বোল্ড বোল্ড আছে কিনা? জি স্যার। করা আছে। জি, বোল্ড করা আছে আছে। আছে। হি সেট বাই দ্য ব্যাংকস অফ দ্য পদ্মা, তাহলে দা পদ্মাতে কি আছে, বোল্ড করা আছে। বোল্ড করা আন্ডারলাইন, আছে। বোল্ড। রিডিং রবীন্দ্রনাথ পোয়েট্রি and thinking about the beauty of his life. তাহলে এখানে দেখেন রবীন্দ্রনাথ পোয়েট্রি, রবীন্দ্রনাথও কি আছে, নাজমুস সাকিব, মিস্টার নাজমুস সাকিব, আপনি রবীন্দ্রনাথ, বোল্ড হ্যাঁ এবং আন্ডারলাইন করা। ভিডিওটা যদি অন রাখেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব একটা একটা সুন্দর ড্রেস পরার জন্য, ড্রেস পরে একটু জয়েন করেন। রবীন্দ্রনাথও কি আছে, বোল্ড করা আছে কিনা? তারপর রোম এবং জি, আফ্রিকা আছে। দুটো, এই দুটোকে বোল্ড করা। তারপর নিউ ইয়ার বোল্ড করা। এখানে আবার করিম, বাংলাদেশ, করিম। রবীন্দ্রনাথ, পদ্মা, এই ওয়ার্ড গুলো কি বোল্ড করা কিনা? আচ্ছা, আমরা প্রথম দিকে বলছিলাম, ওই যে ইন্ডাক্টিভ প্রুফে প্রথম জি স্যার। দিকে বলছিলাম জি আমরা কি জি। করব, এক্সাম্পল প্রেজেন্ট করব। তাহলে এখানে করিম, করিম এটা কি, করিম। এরকম আরো কয়েকটা নাম বলেন তো আমাকে। করিম, রহিম, করিম, শরীফ, রহিম। মামুন। আচ্ছা, আব্দুল করিম, আব্দুর রহিম, এবং এ ধরনের অনেকগুলো নাম আছে কিনা, যেমন নাজমুস সাকিব, জাহিদ হাসান, ফাহমিদা হক, আহ এরকম অনেকগুলো নাম আছে কিনা, জি স্যার। মোহাম্মদ মহিবুল্লাহ। জি জি, জি স্যার। আছে। তাহলে এটা এক ধরনের স্পেসিফিক নাম কিনা, ব্যক্তির নাম কিনা, জি স্যার। জি, ব্যক্তির নাম। ব্যক্তির নাম। জি স্যার। এরপরে হ্যাঁ, এরপরে দেখেন ওয়াজ বর্ন ইন ঢাকা, তাহলে ঢাকা, ঢাকা এটা একটা কিসের নাম বোঝায়, ঢাকার নাম। এটা প্রপার শহর। নাউন, মানে এটা ব্যক্তির নাম কিসের নাম হিসেবে বোঝায়, বলা হচ্ছে। এটা একটা প্লেসের নাম কিনা, জি একটা স্যার। প্লেস কিনা? জি, জি স্যার। জায়গার নাম। জি জি। তাহলে এরকম আরো কয়েকটা নাম বলেন তো। ঢাকা, চিটং, রাজশাহী, খুলনা, বরিশাল।
এরপরে আমরা আরেকটা বোল্ড করা ওয়ার্ড পেয়েছি, পরেরটা এরপরে কি দেখেন তো কি আছে? পদ্মা। পদ্মা। পদ্মা, দি পদ্মা, মেঘনা, দি যমুনা, হ্যাঁ, দি বুড়িগঙ্গা। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা অনেকগুলো কি আছে? এগুলো কি নদী কিনা? রিভার, নদী। জি স্যার। জি জি যেগুলো নদীর নাম। এরপরে দেখেন রবীন্দ্রনাথ কি নাম, ব্যক্তির নাম কি না? জি জি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ। এরপরে দেখেন রোম। রোম এটা একটা কি রোম, সিটি বা শহর কিনা? শহর, যেমন রোম আছে, নিউ ইয়র্ক আছে, ওয়াশিংটন আছে, হেগ আছে, জেনেভা এরপর আছে। হচ্ছে এরপর আমরা বলছি হচ্ছে আফ্রিকা, তাহলে এটাও কি দেশের নাম, আফ্রিকা কি আসলে দেশের নাম না মহাদেশের নাম? মহাদেশের নাম। হ্যাঁ, তাহলে এইরকম আরো বেশ কয়েকটা মহাদেশ আছে না? আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আচ্ছা, আমেরিকা। আচ্ছা। তারপর হচ্ছে আব্দুল করিম সদর আমরা আবার পাচ্ছি, ওখানে আমরা ঢাকা পেয়েছিলাম, এখানে আমরা আবার একটা বোল্ড করা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে কি বাংলাদেশ। তাহলে এটা কি বিশ্বের নাম বোঝায়? জি, স্থান বোঝায় কিনা? জি দেশের নাম বাংলাদেশ। স্থান স্যার। জি, কিনা? স্থান। তাহলে জি জি, রবীন্দ্রনাথ স্থান, আমরা আবার পাচ্ছি, প্লেস। পদ্মা পদ্মা আবার পাচ্ছি। তাহলে এখানে দেখেন আব্দুল করিম, রবীন্দ্রনাথ, জি তাহলে এই দুটো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম কিনা এবং ক্যাপিটাল লেটারে সূচিত কিনা, মানে ওয়ার্ড গুলো ক্যাপিটাল জি, লেটার দিয়ে নির্দিষ্ট শুরু কিনা? ব্যক্তির নাম, ক্যাপিটাল লেটার। জি স্যার। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু এবং জি জি নির্দিষ্ট ব্যক্তির নাম কিনা? জি স্যার। জি তারপর ঢাকা, বাংলাদেশ, রোম, আফ্রিকা, এগুলো কি স্থান কিনা? জি স্যার। জি, হ্যাঁ জি স্যার, এগুলো সবই জায়গার নাম এবং হচ্ছে নাম। ক্যাপিটাল স্থান লেটার। কিনা? জি স্যার। জি, স্থানের নাম। আচ্ছা, হ্যাঁ, এরপরে আসেন হচ্ছে তাহলে এইরকম এরপরে আছে হচ্ছে দা পদ্মা, তাহলে এটা হচ্ছে নদীর নাম কিনা? জি স্যার। নদীর তাহলে নাম। ক্যাপিটাল লেটার দিয়ে এবার তাহলে আমরা কি কি পেলাম? আমরা কিন্তু এখন পর্যন্ত একবারও আপনারা হয়তো এটার সম্পর্কে ধারণা আগে থেকে আছে, সেখানে আপনাদের মনে হচ্ছে এটা কোন ধরনের নাউন, কিন্তু আমি এখন পর্যন্ত এটা কোন নাউন সেটা এখনো একবারও উচ্চারণ করিনি, একবারও আপনাদের বলিনি। আমি জাস্ট আপনাদেরকে কিছু নাম শোনালাম। নাম শোনানোর পর আমরা ওখান থেকে বের করে নিয়ে আসছি এগুলো কি আসলে ব্যক্তির নাম, বস্তুর নাম না স্থানের নাম, এবং এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত কিনা। তাহলে দেখেন আমরা এখন আমরা এই যে ওয়ার্ডগুলো অবজার্ভ করতেছি, তাহলে এই অবজারভেশন থেকে আমরা পাচ্ছি কি কিছু ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এবং এই ওয়ার্ড গুলো আবার কি বোঝাচ্ছে? ব্যক্তি, বস্তু, স্থান বোঝাচ্ছে। তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে সেগুলো কি হয়? প্রপার নাউন সেগুলো হয়। ক্যাপিটাল। হ্যাঁ, প্রপার নাম। সেগুলো প্রপার নাউন হয়। তাহলে নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থান যদি কোনো ওয়ার্ড দ্বারা বোঝায় এবং সেটা যদি ক্যাপিটাল লেটার দিয়ে সূচিত হয়, তাহলে ওটা হচ্ছে কি নাউন? প্রপার প্রপার নাউন। নাউন। প্রপার নাম। তবে নাম। আমরা তো আরেকটা বিষয় জানি, সাধারণত প্রপার নাউনের আগে কি বসে না? দা বসে না। কিন্তু বসে না। হ্যাঁ, কিন্তু এখানে পদ্মা, পদ্মা নদীর আগে দা বসলো কেন? তাহলে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, আর্টিকেলের এরোপ্লেন, নিয়ম করে। পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ ইত্যাদির পূর্বে উপনাউন হলেও এর পূর্বে দ্বি বসবে। দা বসে। দা নদী, বসে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, তারপর হচ্ছে পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক, এইসব বিষয়গুলো পূর্বে কি বসে? প্রপার নাউন দা হওয়া বসে। সত্ত্বেও এদের পূর্বে দা বসে। তাহলে এই যে আমরা উদাহরণের মাধ্যমে প্রপার নাউনটা বের করে নিয়ে আসছি, এটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এখানে আমরা কিন্তু প্রথম দিকে আমরা যদি এভাবে বলিনি যে কি ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে প্রপার নাউন বলে, আমরা সেভাবে বলিনি। জি স্যার। প্রথম দিকে আমরা ডেফিনেশন দিইনি, আমরা প্রথম দিকে আপনাদের সামনে কিছু ওয়ার্ড প্রেজেন্ট করছি কনটেক্সট থেকে। জি স্যার। ওই কনটেক্সট থেকে তারপর আমরা সেই ওয়ার্ড গুলো এক্সপ্লোর করছি, এটা কোন ধরনের ওয়ার্ড।
যেমন আব্দুল করিম দ্বারা নাম বোঝায়, ঢাকা দ্বারা স্থান বোঝায়, পদ্মা দ্বারা কি বোঝায়, নদী বোঝায়, রোম একটা শহরের নাম বোঝায়, আফ্রিকা একটা কি মহাদেশের নাম বোঝায়। তাহলে এই ধরনের কি বাংলাদেশ একটা কি দেশের নাম বোঝায়। তাহলে এই ধরনের স্পেসিফিক নাম যখন বোঝায় এবং এই ওয়ার্ডগুলো যদি কি দ্বারা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে আমরা বলতে পারি এটা কি প্রপার proper নাউন। noun, প্রপার নাউন। এখন আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, তাহলে যেমন রাজশাহী, তাহলে এটা কোন ধরনের নাউন হবে? প্রপার নাউন। এটাও proper noun হবে। কিন্তু ঠিক আছে। তারপর আমরা যদি ইংরেজিতে যদি এভাবে একটা কথা বলি, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড, তাহলে কি হবে? প্রপার Proper নাউন। noun, প্রপার নাউন। তাহলে এখন আমি আরেকটা সেন্টেন্স বলতেছি, দা পদ্মা ইজ এ রিভার, দা পদ্মা ইজ এ রিভার, তাহলে এখানে পদ্মাটা কি proper noun। প্রপার নাউন। তাহলে আপনি একটা সেন্টেন্স দেখে এভাবে বলতে পারবেন না? জি স্যার। জি স্যার। আশা করি আমি আপনাদেরকে আজকে এতটুকুই। আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে ইন্ডাকটিভ প্রুফ সম্পর্কে একটু ধারণা দেওয়া, কারণ আমরা গ্রামারটা মুখস্থ করিয়ে শেখাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি প্র্যাকটিসের মাধ্যমে গ্রামারটা আমরা শিখবো। আয়ত্ত করা। হ্যাঁ, আয়ত্ত করা। যেমন ধরেন আমরা এখানে আফ্রিকার কথা বলছি, তাহলে এখন আফ্রিকা বাদ দিয়ে অন্যান্য মহাদেশ যেগুলো আছে, তাহলে সেগুলো কি হতে পারে? সবই proper noun। প্রপার নাউন। এখানে রুম আছে, তাহলে রুম ছাড়া পৃথিবীতে আরো অনেকগুলো শহর আছে, তাহলে শহরের নামগুলো কি হবে? প্রপার নাউন proper হবে। noun, তারপর রবীন্দ্রনাথ আছে, স্পেসিফিক কি ব্যক্তির নাম, তাহলে এরকম ব্যক্তির নাম থাকলে তাহলে কি হয়? proper প্রপার noun। নাউন। প্রপার নাউন হয়। তাহলে এখানে কি আমরা শুরুর দিকে কি মুখস্থ করেছি না প্র্যাকটিস করাইছি আপনাদেরকে? স্যার, প্র্যাকটিস করতে স্যার। হ্যাঁ, আমরাও চাচ্ছি, আমি সামনের দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এইভাবে কি এক্সাম্পল প্রেজেন্টেশনের মাধ্যমে কি করানোর জন্য, প্র্যাকটিস মানে করেন। শেখানোর জন্য, গ্রামার আয়ত্ত গুলো করানোর জন্য। শেখানোর জন্য। হ্যাঁ, গ্রামার গুলো আপনাদের যাতে কন্ট্রোলে চলে আসে। এখন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোয়েরি থাকলে বলতে পারেন। স্যার এই যে নিউ ইয়ার যে ই করলেন স্যার, ওইটা সম্পর্কে তো বুঝিনি। অ্যাজ দ্য নিউ নিউ ইয়ার। ইয়ার অ্যাপ্রোচড, নিউ ইয়ার আসলে নতুন নতুন, বছর। নতুন বছর। এখানে আমরা নতুন বছর বলতে এখানে নতুন বছর সাধারণত কি হয়, একটাই তো বলি, একটা বছরকে বলি তাই না? মানে যখন বছর শুরুর দিকে হয়, তাহলে তো একটা থাকে কিনা জি। এক। আপনি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি শোনা যায়? জি জি স্যার, স্যার। বুঝছি যে একটা বছরে এখানে জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে নিউ ইয়ার অ্যাপ্রোচড যেমন বলা হয়েছে, এখানে নিউ নিউ ইয়ার শব্দটা দ্বারা মূলত এটা কি প্রপার নাউন বোঝায়, কেন এটা হচ্ছে স্পেসিফিক একটা বছরের শুরুর দিকে অংশটাকে বোঝাচ্ছে। নতুন বছর। হ্যাঁ। জি স্যার, বুঝছি। আর কোনো কিছু? হ্যাঁ, স্যার আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আপনি যখন ক্লাস আকারে শুরু করবেন, তখন হচ্ছে আমরা হচ্ছে একেবারে নতুন করে শুরু থেকে যাতে শুরু করতে পারি, ওইভাবে হচ্ছে দিক নির্দেশনা দিলে, ওইভাবে দিলে আমাদের জন্য ভালো হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব, সেটা হচ্ছে প্রথম দিকে এই যে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এখন স্লাইডে, সেটা হচ্ছে আমরা বলছি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এক্সাম্পল গুলো আগে প্রেজেন্ট করব। আজকে যেমন এক্সাম্পল গুলো প্রেজেন্ট করেছি, তারপর এক্সাম্পল গুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে এক্সপ্লোর করাবো। তাহলে এক্সপ্লোর করতে গেলে তাহলে এটা এক ধরনের প্র্যাকটিস হবে। তাহলে প্র্যাকটিসের মাধ্যমে আমরা মূলত কি এটা দ্বারা কি বোঝায়, যেমন আমরা আজকে এখানে কি পেয়েছি, আমরা কিন্তু প্রথমে বলি নাই যে করিম, করিম দ্বারা আমি আপনাদেরকে বলছি এটা দ্বারা কি বোঝায়, আপনারা বলছেন হচ্ছে কি একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায় আব্দুল করিম। তাহলে ঢাকা এটা একটা কি বোঝায়, স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট স্থানের নাম বোঝায়। তাহলে নির্দিষ্ট জায়গায়, জি। তাহলে এই ধরনের ওয়ার্ড গুলোকে যখন ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত ব্যক্তি বস্তু, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝানো হয়, তাহলে সেটাকে কি বলা হয়?
প্রপার নাউন। প্রপার নাউন। নাও। হ্যাঁ, আমরা কিন্তু শুরুর দিকে বলি নাই এই ডেফিনেশনটা, আমরা বলছি হচ্ছে পরের দিকে। মানে এক্সাম্পলের পরে। হ্যাঁ, জি। প্র্যাকটিস থেকে আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ব্যক্তির নাম, এটা বস্তুর নাম, এটা স্থানের নাম। নাম নাম তাহলে এইরকম ব্যক্তি, বস্তু, স্থানের নাম যেগুলো থাকে সেগুলোকে এখন আমরা বলে বলতে পারি প্রপার নাম। প্রপার নাম। প্রপার নাউন। জি হ্যাঁ, আমরা এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে মূলত আমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আপনাদেরকে শুরুতে কখনো রুলস শিখাবো না। আমরা যেমন শিখেছি ছোটবেলায়, আমরা শিখেছি যখন টেন্স পড়তে গেছি তখন শিখেছি কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ই এর যোগ হয়। তারপর জি কোথায় এস জি যোগ হয়, জি কোথায় ই এর যোগ হয়, সেটা আমরা মুখস্থ করেছি। আমরা আপনাদেরকে এখানে সেভাবে কোনো কিছু বলবো না। আমরা আগে প্রথমে আপনাদেরকে এস বা ই এর যুক্ত অনেকগুলো সেন্টেন্স দিব। কিছু থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আকারে, আর কিছু থাকবে হচ্ছে কি একেবারে ফিল ইন দ্য গ্যাপস না, সম্পূর্ণ যেভাবে থাকা দরকার সেভাবে সেন্টেন্স গুলো থাকবে, সম্পূর্ণ সেন্টেন্স থাকবে, কমপ্লিট সেন্টেন্স। তারপর ওই কমপ্লিট সেন্টেন্স গুলো আপনারা বারবার পড়বেন, পড়তে পড়তে আপনার মনে যখন একটা ধারণা হয়ে যাবে তখন আমি আপনাকে বলবো হচ্ছে কি এখন যে ফিল ইন দ্য গ্যাপস আকারে যে সেন্টেন্স গুলো আছে আপনি সেগুলো কি করেন, পূরণ করা। পূরণ করেন, গ্যাপগুলো ফিল ইন করেন। তাহলে এই গ্যাপগুলো যখন আপনি ফিল ইন করতে যাবেন তখন আপনার মনে কি ওই যে সেন্টেন্স গুলো আপনি এতক্ষণ যে পড়ছেন, গঠনগুলো অবজার্ভ তৈরি করছেন, হয়েছে সেটা তাহলে কাজে সেগুলো লাগে। আপনার চোখের সামনে ভাসবে কিনা। তাহলে জি জি স্যার। ওগুলো অনুসরণ করে মূলত আপনি তখন কি এগুলো পূরণ করার চেষ্টা করবেন। তাহলে এটাও এক ধরনের প্র্যাকটিস। তারপর আপনি যখন প্র্যাকটিস করছেন তখন আপনি দেখা গেল হচ্ছে কি যেটার শেষে যে ওয়ার্ড, বারবের শেষে এস এইচ আছে, ডাবল এস এস আছে, ও আছে, এক্স আছে, সি এইচ আছে, তাহলে আপনি ওগুলোর সাথে ই এস যোগ করেছেন আর বাকিগুলোর সাথে এস যোগ করেছেন। তখন আপনার মনে একটা ধারণা হবে না এই এই ওয়ার্ডের বারবের শেষে মনে হয় ডাবল এস, এস এইচ, সি এইচ, ও, এক্স এগুলো থাকলে কি হয়, ই এস যোগ করতে হয়। তারপর অন্য ওই বারবের শেষে অন্য লেটার থাকলে তাহলে কি এস যোগ করতে হয়। তখন আপনার মনে এই যে ধারণাটা হয়ে গেল, এটা হচ্ছে মূলত গ্রামাটিক্যাল রুলস। জি আশা করি বুঝতে পেরেছেন। জি জি স্যার। স্যার। জি হ্যাঁ, ইনশাল্লাহ। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন, না হয় আমি আপাতত আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। ইংরেজির জন্য স্যার আমাদের হচ্ছে কোনো বই গ্যালাস্কি সাজেস্ট। গ্যালাস্কি যে সিক্স দিয়ে একজন যুক্ত হয়েছেন, আপনি এখানে আমার একটা মেসেজ পাঠিয়েছিলেন না স্যার, আসলে আপনি ওটা কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারিনি, আপনি যদি একটু ক্লিয়ার করতেন আমার জন্য সুবিধা হতো। গ্যালাক্সি জে সিক্স দিয়ে, স্যামসাং গ্যালাক্সি দিয়ে যুক্ত হয়েছেন, কে আছেন? কেউ একজন আছে হ্যাঁ। হয়তো স্যার কথার প্রেক্ষিতে লিখছিল, এখন মনে নেই। হুম। আহ আচ্ছা, আপনাদের সাথে হুম। আশা করি আপনারা আমার এই সিলেবাস সম্পর্কিত আলোচনা সেশনটা উপভোগ করেছেন। চেষ্টা করব জি ভবিষ্যতে আরো, ইনশাল্লাহ। সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আপনাদের সাথে আমি এই সেশন অংশগ্রহণ করতে পেরে আমি নিজেও খুশি হয়েছি এবং সম্মানিত বোধ আমাদের কাছে স্যার ভালো লাগছে করছি। আপনার ক্লাসটা এবং আপনার শেখানোর ধরনগুলো। হ্যাঁ, তবে আপনাদের কাছ থেকে একটা জিনিস এক্সপেক্ট করব, সেটা হচ্ছে আমরা যদি ইন্ডাকটিভ অ্যাপ্রোচে গ্রামারটা পড়তে চাই আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। জি স্যার। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা যেখানকার পড়া সেখানেই যেন শেষ হয়ে যায়। স্যার কেননা আমরা 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 নিবন্ধনের এখানেই জন্য কোন গাইডটা কিনতে পারি? আমরা এখানে একদম প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখানোর চেষ্টা করব। যেমন হাফেজ খানার ছেলেরা কিভাবে শিখে, তারা কিন্তু যেমন আমরা যখন অ্যারাবিক বা ইংরেজি, সরি বাংলা শিখেছিলাম, যেমন আপনি অনেকগুলো লোককে দেখতে পাবেন আমাদের দেশে হচ্ছে আনএডুকেটেড পার্সন, তাহলে যখন সৌদিয়াতে যায়, মিডল ইস্ট কান্ট্রিতে যায় বা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যায়, তারা কিন্তু কথা বলতে পারে, জি জি স্যার। গ্রামার, তারা কিন্তু গ্রামার জানে না।
কিন্তু ভাষা শিখে না কিন্তু বলতে পারে। তারা কিন্তু বলতে পারে। আমরাও চাচ্ছি আমরা আপনাদেরকে আগে এখানে গ্রামার গুলো বলা শিখাবো, বলা শিখানোর পরে গ্রামার গুলো যখন আপনার রপ্ত হয়ে যাবে, আপনার কন্ট্রোলে চলে আসবে, তখন আমরা সেগুলো এক্সপ্লোর করে ওখানকার গ্রামাটিক্যাল রুলস গুলো আমরা শেখার চেষ্টা করব। যেমন আমরা আজকে প্রপার নাউন সম্পর্কে আলোচনা করেছি, তাহলে আমরা প্রথমে বলছি হচ্ছে কি আব্দুল করিমের কথা বলছি, একটা নাম দেখাইছি, এরপর হচ্ছে রবীন্দ্রনাথের একটা নাম দেখালাম, তারপর হচ্ছে দা পদ্মা, ঢাকা। পদ্মা, বাংলাদেশ, ঢাকা, রোম, আফ্রিকা, নিউ ইয়ার। তাহলে এই ধরনের ওয়ার্ড গুলো আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এখন এই ধরনের ওয়ার্ড গুলো, এই সেম সেম ওয়ার্ড গুলো আপনি বলতে পারবেন না, সেম টাইপ অফ ওয়ার্ড গুলো এখন। জি স্যার। জি স্যার। Yes, sir. জি হ্যাঁ, স্যার, তাহলে পারবো এই ইনশাল্লাহ। এই ধরনের ওয়ার্ড গুলো আপনি দেখলে এটা বলতে পারবেন না এটা যে কি প্রপার নাউন। Proper noun. জি। প্রপার নাউনে পড়তে ইনশাল্লাহ আর জি স্যার। বলবো, হ্যাঁ, আর হ্যাঁ, বলবো না এগুলা। বস্তু হ্যাঁ, ব্যক্তি আমরা স্থান বুঝাইলে ক্যাপিটাল এটা থাকলে প্রপার নাউন। হ্যাঁ, তবে তবে এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে? পজিশনের উপর নির্ভর করবে। প্র্যাকটিসের উপরে। আহ তাহলে আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনারা পাঠশালার সাথে অনেক দিন থাকবেন এবং আমাদের এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিবেন। জি, জি স্যার, আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।